দর্শক, আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা বাংলাদেশিদের ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঝুঁকিপূর্ণ তেহরানে থাকা 4 শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা 8 বাংলাদেশি নিরাপদে রয়েছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূর প্রসারী হবে এমন আশঙ্কা জানিয়ে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেই শুক্রবার থেকে শুরু একের পর এক ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করে চলেছে ইরান। তেহরানে বাংলাদেশ দূতাবাসে পরিবারের সদস্য সহ কর্মরত 40 বাংলাদেশি। দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটোই চরম ঝুঁকিপূর্ণ এলাকায়। সোমবার রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মীদের সেখান থেকে সরানো গেছে। সবচেয়ে ঝুঁকিতে রাজধানী তেহরান। সরকার হিসেবে সেখানে অবস্থান 400-র মতো বাংলাদেশির। এর মধ্যে দূতাবাসের সাথে নিরাপদ স্থানে যেতে যোগাযোগ করেছেন শখানেক। মঙ্গলবার শুরু হয়েছে তাদের সরানোর কাজ। যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। 100 জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটা তো কোনোভাবেই সম্ভব না, স্ক্যাটার্ড ভাবে হবে, একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থা অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে, কখনো বন্ধ থাকছে কখনো চলছে। ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে, হয়তো একটা মেসেজ 4 ঘন্টা আগে পাঠাচ্ছে, সেটা আমরা 4 ঘন্টা পরে পাচ্ছি। পরিসংখ্যান বলছে ইরানে বৈধভাবে আছে 2000-এর মতো বাংলাদেশি, যদিও এই তালিকার বাইরে আরও 13-14 হাজার আছেন বলে ধারণা। এই বিপদে সব বাংলাদেশিদের সহায়তা করতে চায় সরকার। তবে পরিস্থিতি এতটাই খারাপ, কাউকেই দেশে ফেরানো এখন সম্ভব নয়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ। স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বাংলাদেশের সম্ভাব্য প্রভাব নিয়ে ভাবনায় সরকার। তাই এই যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ ঢাকার। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। দুপক্ষের হামলা পাল্টা হামলায় সোমবার পর্যন্ত জীবন গেছে 2.5 শতাধিক ইরানির। অন্যদিকে মৃত্যু হয়েছে 24 ইসরায়েলির। এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। বিশ্ববাজারে বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে, তবে এই যুদ্ধ বেশি দিন চলবে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালুর জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই চার্টার ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য $2 মিলিয়ন সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা বাস্তবে রূপ দিতে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান দেশটির নবনিযুক্ত হাই কমিশনার। ফিনল্যান্ডে প্রবাসীদের বনভোজন ও ঈদ পুনর্মিলনী আয়োজিত হয়েছে এমন উদ্যোগ নেয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী শিশু ও কিশোরদের দেশীয় গান, কবিতা আর নাচ পরিবেশনা। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার আয়োজন। এছাড়াও প্রবাসী কমিউনিটির সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করে সংস্থাটি। বিভিন্ন শহর থেকে শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন এই আয়োজনে। অনুষ্ঠানটির সফল আয়োজনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি নাজিরুল আলম স্বপন। ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিযোগী আর স্টার্টআপ প্রতিষ্ঠান। এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেয় 14টি উদ্যোক্তা দল, যাদের বেশ কিছু উদ্ভাবন নজর কেড়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে বিস্তারিত। কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব ব্যবহার, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হয়েছে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2025, যাতে অংশ নেয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও উদ্ভাবকরা। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এআই সংশ্লিষ্ট নতুন প্রযুক্তিকে। বাস্তবভিত্তিক এআই প্রযুক্তি তুলে ধরেন শতাধিক উদ্যোক্তা। বিশেষভাবে নজর কাড়ে পরিবেশ, শক্তি, চিকিৎসা ও নগর ব্যবস্থাপনা খাতে এআই প্রযুক্তির প্রভাব। ইউরোপের বিভিন্ন উদ্যোক্তাদের সাথে সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা। মোট 14টি স্টার্টআপ তাদের তৈরি করা প্রযুক্তি আনে জনসম্মুখে। আমাদের জন্য এখানে একটা ইন্ডিভিজুয়াল বুথ আছে, যে বুথটার নাম দিয়েছি আমরা বাংলাদেশ 2.0, এবং এখানে আমরা 14টা কোম্পানির আলাদা আলাদা একটা করে বুথ আছে আমাদের প্যাভিলিয়ন। সো সবার প্রচেষ্টায় আমরা এখানে চেষ্টা করেছি বাংলাদেশ থেকে যারা যে সমস্ত কোম্পানি এসেছে সবাই তাদের বেস্ট অফারগুলো, নতুন যে টেকনোলজিগুলো আছে বা ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে আমরা যেগুলো অফার করব আমরা ইন্ডিভিজুয়ালি করে নিয়ে এসেছি। গেল বুধবার শুরু হয় 4 দিনব্যাপী এই সম্মেলন। আয়োজনে অংশ নেয় প্রায় 2500 স্টার্টআপ প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাজ্যের নর্থ ওয়েলসে প্রবাসীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রথম এমন উদ্যোগ নেয় সেখানে বসবাসরত বাংলাদেশিরা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্লাইল সিটি কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল হারিদ, শাহজানুর রাজা, সৈয়দ সাদেক আহমদ ও সাদিকুর রহমান সহ প্রবাসী কমিউনিটির সকল বয়সের মানুষ। শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ বিনোদনের ব্যবস্থা। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন আয়োজকরা। সবাই একত্রিত হয়ে আজ এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম, সফল হলাম আপনাদের সহযোগিতায়। আগামীতে আরও বড় পরিসরে আমরা ইনশাআল্লাহ সেলিব্রেশন করব এবং আপনাদের সহযোগিতা কন্টিনিউ থাকবে আশা করতেছি। লেবাননের সোহান লামিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয় করেছে। রবিবার দেশটির রাজধানী বৈরুতের আল আসাস মাঠে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা 2-2 গোলে ড্র হয়। টাইব্রেকারে আইনা রোমেনি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলাইমান গনি, সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। সেরা গোলদাতা ও ফাইনাল পর্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের শাকিল আহমদ ও মোহাম্মদ জামাল। খেলা দেখতে মাঠে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই উপস্থিত হন। সৌদি আরবে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী সমাবেশ আয়োজন করেছে খেলাফতে মজলিসের রিয়াদ শাখা। দেশটির রাজধানী রিয়াদে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তাকে প্রধান অতিথি করে দেয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে।
সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর শাখার সভাপতি মাওলানা হুসাইন হাবিবুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এক যুগ আগের আশরাফুল মুশফিক জুটি যেন আবার ফিরে এলো টেস্টের স্বর্গখ্যাত গলে। আভিজাত্যের সাদা পোশাকে সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত মুশফিকরা জানান দিলেন ফুরিয়ে যায়নি ক্রিকেটের আবেদন। 200 রানের জুটি গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন নাজমুল শান্ত ও মুশফিক রহিম। প্রশ্ন থেকে যায়, লাল সবুজের টেস্ট ক্রিকেটে এমন গোধূলি কেন আসে না ফিরে বারবার? 5 রানেই বিজয় ফেরার পর 39 আর 45 রানেই সাজঘরে সাদমান মুমিনুল। প্রায় একই সময়ে শুরু হলো শান্ত মুশফিকের গল বন্দনা। প্রবাদ জয়সূরিয়াকে যখন সুইপ করলেন শান্ত, ততক্ষণে কেটে গেছে 347 বল। গলের সমুদ্র বন্দরে তখন নতুন নাবিকের যুদ্ধ জয়। বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে লঙ্কার মাটিতে সেঞ্চুরি করলেন শান্ত, গলে তার প্রথম। মুশফিক তখন 147 বলে 86, শান্তর লেগেছিল 202 বল, মুশি করলেন 176 বলে। মাঝে পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ চাইলেই যেন পারে। অপেক্ষাটা 2-1 দিনের নয়। সৈকতের শুভ্র বাতাসে মিশে থাকা সেঞ্চুরিটাও তাই অনেক প্রশ্নের উত্তর দিল। সবশেষ গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 191। এরপর খেলা 7 টেস্টের 13 ইনিংসে 50ও পাননি মুশফিক। এবারের সেঞ্চুরিতে মাত্র 5 বাউন্ডারি, দৌড়েই নিয়েছেন 80 রান। 12তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খবর দিলেন ফুরিয়ে যাননি এখনো, ভরসা হয়েই আছেন মিস্টার ডিপেন্ডেবল। দিন শেষে তাই থাকলেন 105 রানে অপরাজিত। মনে করিয়ে দিলেন এক যুগ আগের কথা, যেদিন আশরাফুলকে সঙ্গে নিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই গল দুর্গ জয় করেছিলেন বগুড়ার মুশফিক। 3 ফরম্যাটে 3 অধিনায়কের সমীকরণে শান্তর ভাগে পড়েছে এই এলিট ফরম্যাট। গলে সাদা পোশাকের সেই আভিজাত্যের খেলায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 2023 সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। হাজারো সমালোচনার পর ফিরে আসার গল্প লিখে শান্ত উড়লেন ফিনিক্স হয়ে। চতুর্থ উইকেটে 443 বলের জুটি, 247 রানের মহাকাব্যিক এক পার্টনারশিপ। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় 200 পেরোনো জুটি। 12 বছর আগেও মার্চের এক শেষ বিকেলে ব্যাট হাতে গোধূলির রং ছড়িয়েছিলেন আশরাফুল আর মুশফিক। প্রশ্ন ওঠে মনে, টেস্ট ইতিহাসের 25 বছর পেরিয়েও এমন গোধূলি কেন উঁকি দেয় ওই 2-1 বার? শান্ত মুশফিকদের ওই চওড়া ব্যাটের হাসিটাই তো টাইগার ভক্তরা দেখতে চান বারবার, শতবার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিগ ব্যাশের ড্রাফে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের 11 জন ক্রিকেটারে। এদের মাঝে থাকা রিশাদ হোসেনকে চাইলেই ধরে রাখতে পারবে হোভার্ড হ্যারিকেন্স। এছাড়া ড্রাফটে আছেন শেখ মেহেদী, মেহেদী মিরাজ, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার। পুরো মৌসুমের জন্যই নাম লিখেছেন বাংলাদেশের তারকারা। সব মিলে এবারের বিগ ব্যাশের ড্রাফটের নাম জমা দিয়েছেন 30টি দেশের 600 জনেরও বেশি খেলোয়াড়। সবগুলো টেস্ট ও ওয়ানডে খেলা দেশগুলোর পাশাপাশি হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরি থেকেও ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন। এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।